বাবা নিজের সম্পদ অর্জনের লোভে পড়ে নিজের মেয়েকে একটা শুক পাখির কথা অনুযায়ী বিয়ে দেন এক মৃত লাশের সাথে। কাজল রেখা নামের এক অভাগীর ভাগ্য নিয়ে তৈরি করা একটা উপন্যাস নিয়ে বানানো মুভির গল্প নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। অসম্ভব সুন্দর এই রূপকথার গল্প আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলের নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের অল্পটুকু ভালোবাসা আমাদের কষ্ট করতে অনুপ্রেরণা যোগায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। ভাটিয়াল মুল্লুকে এক ধনী সওদাগর ছিল যার নাম সাধু ধনেশ্বর। তার দুটো সন্তান, বড় মেয়ের নাম কাজল রেখা আর ছোট ছেলের নাম রত্নেশ্বর। দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়েই সুখে ছিল তার সংসার। কিন্তু তার ছিল ভয়ঙ্কর রকমের জুয়ার নেশা। একদিন তার জলটুঙ্গির ঘরে বসে অচেনা এক সওদাগরের সাথে পাশা খেলতে খেলতে তাল হারিয়ে ফেলে। বাজি ধরতে ধরতে জুয়ার নেশায় এক পর্যায়ে সবকিছু হারিয়ে বসে। দাস দাসী, সম্পদ, গরু, ছাগল, ঘোড়া, রত্ন সবকিছুই। তারপরেও তার নেশা না কাটলে সে তার একমাত্র মেয়ে কাজল রেখাকেও বাজি ধরতে গেলে দাস দাসীদের কথায় নিজেকে নিয়ন্ত্রণ করে। পরদিন সে অচেনা সওদাগর ধনেশ্বরের সব সম্পদ নিয়ে সেখান থেকে চলে যায়। ধনেশ্বর তার স্ত্রী সন্তানদের নিয়ে পথে বসে পড়েছে এবং অত্যন্ত গরিব জীবনযাপন করা শুরু করে তারা। এদিকে তার মেয়ে কাজল রেখা আস্তে আস্তে কিশোরীতে পরিণত হয়েছে। গ্রামের পুরোহিতরা সবাই ধনেশ্বরকে কাজল রেখাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। তখনকার সময়ে মেয়ে কিশোরী হওয়া মাত্রই তাকে বিয়ে দেওয়া হতো। কন্যা সন্তানকে বেশি দিন অবিবাহিত রাখাকে বেশ বড়সড় একটা অপরাধের চোখে দেখা হতো। কিন্তু এদিকে ধনেশ্বর কাজল রেখার জন্য যোগ্য পাত্রই খুঁজে পাচ্ছিলেন না। যেগুলো পাচ্ছিল সবগুলো বয়স্ক এবং বুড়া। টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু হারানোর পর এখন আবার একমাত্র কন্যার জন্য একটা সুপাত্র খুঁজে না পাওয়ার দুঃখে একদিন নদীর পাড়ে বসে বসে কান্না করছিল ধনেশ্বর। তখন তার সামনে হঠাৎ একজন সন্ন্যাসী আসে। তখন সন্ন্যাসী ধনেশ্বরের দুঃখ দেখে তাকে একটা আংটি এবং একটা ধর্মমতী শুক পাখি উপহার দেয়। এই শুক পাখিটি স্বর্গীয়, যেটা কথা বলতে পারে। সন্ন্যাসী ধনেশ্বরকে বলে এই শুক পাখির কথা মতো চলতে পারলে ধনেশ্বর খুব শীঘ্রই তার হারানো সম্পদ খুব দ্রুত ফিরে পাবে বলে কথা দেয় সন্ন্যাসী। শুক পাখিকে বাড়িতে আনার পর কাজল রেখা খুব যত্ন সহকারে তাকে পালন করতে শুরু করে। এক ঝড়ের রাতে ধনেশ্বর পাখিটিকে তার সব দুঃখের কথা খুলে বললে আংটিটি কোনো একটা বাজারে গিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে বাণিজ্যে যেতে। এবার বাণিজ্যে গেলে ধনেশ্বর 12 বছর বাণিজ্য করার সমান লাভ করতে পারবে। ধনেশ্বর পাখিটির কথা মতো আংটিটি বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে বাণিজ্যে চলে যায় ব্যবসা করতে। এরপর বাণিজ্যে গিয়ে সেখানে মসলিন, কার্পাস তোলা, কাঁসার থালা ইত্যাদি জিনিসপত্র শ্যামদেশ বা বর্তমান থাইল্যান্ডে বিক্রি করে প্রচুর টাকা লাভ করে। মানে 12 বছরের ব্যবসার সমান টাকা লাভ করতে পারে সে। এরপর সে সব সম্পদ নিয়ে জাহাজে ফেরার সময় ডাকাত দল তাদের উপর হামলা করলেও জাহাজের সবাই মিলে একসাথে ডাকাত দলকে প্রতিহত করে। বাণিজ্য করে দীর্ঘ 1 বছর পর অনেক দাসদাসী এবং সম্পদ নিয়ে তার নিজের ঘরে ফিরে আসে ধনেশ্বর। ধনেশ্বর এখন সবকিছু ফিরে পেলেও এখনও তার একমাত্র কন্যার জন্য যোগ্য পাত্র খুঁজে পেলেন না, যার কারণে গ্রামের পুরোহিতরা তাকে নানানভাবে চাপ দিতে শুরু করে ঘরে প্রাপ্তবয়স্ক কন্যা এভাবে অবিবাহিত অবস্থায় ফেলে রাখার জন্য। চোখে উপায় না দেখতে পেয়ে একদিন ধনেশ্বর আবার সেই শুক পাখির ধারপ্রান্ত হয়। শুক পাখিটি তাকে বলে কাজল রেখার বিয়ে এক মৃত রাজকুমারের সাথে লিপিবদ্ধ হয়ে আছে। রাজকুমারটি জঙ্গলের একটি মন্দিরে মৃত অবস্থায় বন্দী হয়ে রয়েছে। কাজল রেখার কপালে চিরস্থায়ী দুঃখ লেখা আছে। কিন্তু ধনেশ্বর যদি তাকে বনবাসে পাঠায় তাহলে 12 বছর কষ্ট করার পর কাজল রেখা তার কপালের সুখ দেখতে পারবে। ধনেশ্বর শুক পাখির কথা অনুযায়ী কাজল রেখাকে নিয়ে বাণিজ্যে যাওয়ার ছল করে গহীন বনে নিয়ে যায়। যেতে যেতে তারা এক পর্যায়ে একটা মন্দির দেখতে পায়। তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে ঠিক করে। কিন্তু কাজল রেখার তৃষ্ণা পেলে ধনেশ্বর তার পিপাসা মেটানোর জন্য পাশের একটি পুকুর থেকে পানি আনতে যায়। এই ফাঁকে কাজল রেখা কৌতূহলবশত সেই মন্দিরে ঢুকে পড়ে। কাজল রেখা মন্দিরে ঢোকার সাথে সাথেই মন্দিরের দরজাটি আপনা আপনিই বন্ধ হয়ে যায়। ধনেশ্বর পানি নিয়ে এসে এমন অবস্থা দেখতে পেয়ে অনেক চেষ্টা করে মন্দিরের দরজা খোলার, কিন্তু শত চেষ্টার পরেও মন্দিরের দরজা যখন খোলে না, ধনেশ্বর বুঝতে পারে এটাই ছিল নিয়তির লিখন। কাজল রেখাকে এখানেই থাকতে হবে।
অতঃপর ধনেশ্বর কাজল রেখাকে চোখের পানি ফেলতে ফেলতে বিদায় দিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এদিকে কাজল রেখা মন্দিরের মধ্যে একজন পুরোহিতকে দেখতে পায়। পুরোহিত তাকে জানায় পাশের ঘরে এক রাজকুমারের লাশ রয়েছে, আর এই রাজকুমারের নাম সুচ রাজকুমার। তার নাম সুচ এই কারণে যে সে একটা অভিশাপে অভিশপ্ত, আর সেই অভিশাপের কারণে তার শরীরে অগণিত সূচ গাঁথা আছে। আর এই রাজকুমারের সাথে কাজল রেখার বিয়ে হবে, কিন্তু তার জন্য কাজল রেখাকে দিতে হবে কঠিন পরীক্ষা। কাজল রেখার সূচ রাজকুমারের শরীরে থাকা সবগুলো সূচ তুলে ফেলতে হবে এবং তার মাথার উপরে থাকা দুটা পাতার রস তার চোখের উপর দিতেই রাজকুমার জীবিত হয়ে যাবে। কিন্তু রাজকুমারকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কাজল রেখাকে 12 বছর কষ্ট করতে হবে। 12 বছর পরে সে তাকে স্বামী হিসেবে পেতে পারবে, কারণ কাজল রেখার কপালে দুর্গতি লেখা আছে। পুরোহিত বলে রাজকুমারের জ্ঞান ফেরার পরে কাজল রেখার নিজের পরিচয় নিজের মুখে দিতে পারবে না। যদি সে নিজের মুখে নিজের পরিচয় দিয়ে দেয় তাহলে রাজকুমার চিরতরের জন্য মারা যাবে। 12 বছর পর ধর্মমতী সুখ পাখি সঠিক সময় অনুযায়ী কাজল রেখার পরিচয় রাজকুমারকে দিবে এবং তার সুখ তখন থেকেই শুরু হবে। এরপর কাজল রেখা পুরোহিতের কথা মতো রাজকুমারের শরীর থেকে একটা একটা করে টানা 7 দিন না খেয়ে না ঘুমিয়ে কাজল রেখা অনেক যত্ন সহকারে রাজকুমারের সকল সূচ তুলে নেয়, শুধু চোখের 2টি সূচ বাদে। কাজল রেখা অনেক খুশি, কারণ আর মাত্র 2টি সূচ তুলে ফেললেই তার স্বামী জীবিত হয়ে উঠবে। নিজেকে একটু পরিপাটি দেখাতে মন্দিরের বাইরে যায় গোসল করতে। মন্দিরের কাছেই একটা পুকুর আছে, সেখানে কাজল রেখা গোসল করার সময় এক লোককে দেখতে পায়। লোকটির সাথে ছিল একটি মেয়ে। মেয়েটিকে বাজারে দাসী হিসেবে বিক্রি করার জন্য গিয়েছিল সে, কিন্তু সঠিক দাম না পাওয়ায় তাকে বিক্রি করতে পারেনি। এদিকে যাওয়ার পথে এক সন্ন্যাসী লোকটিকে কাজল রেখার কথা বলেছে যে মন্দিরে একজন মেয়ে থাকে, তার হয়তো দাসের প্রয়োজন হতে পারে। তখন সবকিছু শুনে কাজল রেখা মেয়েটিকে একটা চুড়ি বা কঙ্কন দিয়ে মেয়েটিকে কিনে নেয়। মেয়েটিকে একটা স্বর্ণের চুড়ি দিয়ে কিনেছিল বিদায় কাজল রেখা তার নাম রাখে কঙ্কন দাসী। কাজল রেখা ভাবে তার নিজের বাবা সম্পদ ফিরে পাবার জন্য বাড়িতে সুখ পাখি এনেছিল, আর সেই সুখ পাখির কথা অনুযায়ী নিজের মেয়েকে নির্বাসনে দিয়েছে সে। আর কঙ্কন দাসীকেও তার বাবা অর্থের অভাবে বাজারে বিক্রি করতে চেয়েছে। কাজল রেখার মতে কঙ্কন দাসী আর তার ভাগ্য ধরতে গেলে প্রায় একই রকম। দুজনই জন্মের দুঃখিনী, দুজনকেই তাদের বাবা টাকার জন্য দূরে সরিয়ে দিয়েছে। মেয়েটির প্রতি দয়া হওয়ায় মূলত সে মেয়েটিকে দাসী হিসেবে কিনেছিল। কঙ্কন দাসীকে কাজল রেখা সবকিছু খুলে বলে, যা যা তার সাথে ঘটেছিল এবং রাজকুমারকে কিভাবে ঘুম থেকে তুলবে সেটাও সে তাকে বলে দেয়। এরপর সে কঙ্কন দাসীকে বলে সে যেন মন্দিরে গিয়ে রাজকুমারের মাথার পাশে থাকা পাতা ছিঁড়ে রস বেটে রাখে। সে গোসল করে এসে রাজকুমারকে জাগিয়ে তুলবে। কাজল রেখা সহজ সরল হলেও কঙ্কন দাসী ছিল কূটনীর ভরা। কঙ্কন দাসী তখন মন্দিরে গিয়ে সেই পাতাগুলো বেটে নিয়ে সে নিজেই রাজকুমারের চোখের সূচ দুটি সরিয়ে নিয়ে নিজেই পাতার রস রাজকুমারের চোখে লাগাতেই সে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে সেখানে কঙ্কন দাসীকে দেখতে পেয়ে রাজকুমার মনে করে কঙ্কন দাসী তার প্রাণ বাঁচিয়েছে। রাজকুমার ঘুম ভাঙার পর তখন অগ্নিকে সাক্ষী রেখে রাজকুমার কঙ্কন দাসীকে বিয়ে করে নেয়। এদিকে কাজল রেখা গোসল করে এসে দেখতে পায় রাজকুমার জেগে উঠেছে। কাজল রেখার রূপ দেখে রাজকুমার বিমোহিত হয়ে যায়। রাজকুমার তার পরিচয় জানতে চাইলে কাজল রেখা তার আর পরিচয় দিতে পারে না, কারণ পুরোহিত তাকে আগেই বলেছিল সে যদি নিজের পরিচয় নিজের মুখে দেয় তাহলে রাজকুমার চিরতরের জন্য মারা যাবে। তখন কঙ্কন দাসী কাজল রেখাকে পরিচয় করিয়ে দেয় কঙ্কন দাসী হিসেবে, যার কারণে রাজকুমার দাসীকে রানী মনে করে ঘোড়ায় তুলে আর কাজল রেখাকে হাঁটিয়েই রাজ্যে নিয়ে যায়। রাজকুমার রাজ্যে ফিরে যাওয়ার পর এভাবেই কেটে যায় 10 বছর। এদিকে কাজল রেখাও পূর্ণ যুবতীতে পরিণত হয়। রাজবাড়িতে কাজল রেখা দাসী হিসেবেই থাকে এবং সেখানে দাসীর মতোই খায়, দাসীর মতোই পড়ে এবং দাসীর মতোই কাজ করে বেড়ায় সারাদিন। কিন্তু সারাদিন সব কাজ করার পরেও সেই নকল রানী তাকে অনেক বেশি কথা শোনাতো এবং নানানভাবে অপমান করত। সারাদিন তার নকল রানীর সেবা করা লাগতো, কিন্তু নকল রানীর এত সেবা করার পরেও সে তাকে বিন্দু পরিমাণ সহ্য করতে পারত না। নকল রানী সবসময় কাজল রেখাকে কটু কথা শোনাতে পিছুপা হতো না। কাজল রেখা কোনো নিজের পরিচয় দিয়ে না দেয়, সেজন্য নকল রানী সবসময় তাকে চাপের মধ্যে রাখত। কিন্তু কাজল রেখা পুরোহিতের কথা অনুযায়ী কখনোই নিজের মুখে নিজের পরিচয় দেয়নি। তাই সুচ রাজাও নকল রানীকে আসল রানী মনে করে তার সাথে সংসার করতে থাকে।
কিন্তু রাজার মনেও কিছুটা খটকা লাগে নকল রানীর অতিরিক্ত লোভ এবং দাসদাসীদের মতো খারাপ ব্যবহার দেখে। অন্যদিকে কাজল রেখার অমায়িক ব্যবহার, সুন্দর মন মানসিকতা এবং সবকিছুর উপর তার চাঁদের মতো মুখ দেখে তাকে কোনো দিক থেকে দাসী মনে হয় না। তাই রাজা কাজল রেখা সম্পর্কে জানার জন্য বেশ আগ্রহী হয়ে ওঠে। তবে সুচ রাজা যতবার কাজল রেখাকে তার আসল পরিচয় জানতে চায়, ততবারই কাজল রেখা নিজেকে দাসী ছাড়া অন্য কিছু পরিচয় দেয় না। নকল রানীর আজগুবি আচার ব্যবহারের কারণে সুচ রাজা আস্তে আস্তে সংসারের প্রতি নিজের আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করে। তখন সে নিজের মন মানসিকতা স্থির করার জন্য 6 মাসে 6টি দেশ ভ্রমণে যেতে চায় আর তার মন্ত্রীকে আদেশ দেয় সে যেন এই 6 মাসের মধ্যে কাজল রেখার আসল পরিচয় বের করে রাখে। যাওয়ার আগে রাজা নকল রানীর কাছ থেকে জানতে চায় সে ভ্রমণে যাচ্ছে তার কি কি লাগবে। তখন লুবি নকল রানী রাজাকে লম্বা একটা ফর্দ ধরিয়ে দেয়, যা দেখে এক প্রকার রাগ করে রাজা সেখান থেকে চলে যায়। এরপর রাজা কাজল রেখার কাছে একই কথা জিজ্ঞেস করলে কাজল রেখা বলে তার কিছুই লাগবে না। তারপরেও রাজা জোরাজুরি করলে তখন কাজল রেখা বলে রাজা যদি পারে তাহলে সে যেন তাকে ধর্মবতী সুখ পাখি এনে দেয়, কারণ কাজল রেখা জানতো যে একমাত্র ধর্মবতী সুখ পাখি তার আসল পরিচয় রাজাকে বলতে পারবে। রাজাও সে ধর্মবতী সুখ পাখির খোঁজে বেরিয়ে পড়ে। 6 মাসের বেশিরভাগ সময় তার সুখ পাখিকে খুঁজতে পার হয়ে যায়। এভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাজা সেই রাজ্যে গিয়ে পৌঁছায় যেখান থেকে কাজল রেখা এসেছিল। সেখানে গিয়ে এক লোকের কাছ থেকে জানতে পারে যে এখানে ধনেশ্বর সওদাগর নামক এক ব্যক্তির কাছে সেই ধর্মমতী সুখ পাখি আছে। খোঁজ পেয়ে রাজা ধনেশ্বরের ঘরে গেলে ধনেশ্বর রাজাকে দেখতে পেয়ে খুব আশ্চর্য হয়, কারণ সুখ পাখির কথা এ রাজ্যের বাইরে কেউ জানার কথা না। তখন তার মেয়ে কাজল রেখার কথা মনে পড়ে। রাজ্যের বাইরে শুধুমাত্র কাজল রেখাই এই সুখ পাখির কথা জানে। তাই ধনেশ্বর কোনো কিছু না ভেবে সুখ পাখিটি রাজার হাতে তুলে দেয়। রাজা তার বদলে টাকা দিতে চাইলেও ধনেশ্বর কোনো টাকা নেয় না। এতদিন কাজল রেখার বাবা মা দুজনই তার জন্য অনেক বেশি চিন্তা করত। তারা জানতই না তাদের মেয়ে কেমন আছে। কাজল রেখার মা প্রতিদিন সেই সুখ পাখিটাকে গালাগালিও করত। কিন্তু কাজল রেখা বেঁচে থাকার খবর কাজল রেখার বাবা তার মাকে দেওয়ার আগেই তার মা মারা যায়, যার কারণে মেয়ে বেঁচে থাকার খবরটুকু সে শুনতে পারে না। সুচ রাজা সেই সুখ পাখি নিয়ে ঘরে ফিরে আসে। রানীকে তার চাহিদা মতো সব জিনিসপত্র দেয় আর কাজল রেখাকে দেয় ধর্মমতী সুখ পাখি। এদিকে মন্ত্রীও এই 6 মাসে কাজল রেখার আসল পরিচয় বের করতে পারে না, তবে শুধু এতটুকু জানতে পারে যে রানী হলো খুব নিচু বংশের একটা মেয়ে আর কাজল রেখা হলো কোনো উঁচু বংশের মেয়ে। তখন তারা তাদের দুজনের আরও একটা পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করে। সুচ রাজা তার পাশের রাজ্যের বন্ধু সোনাদরকে দাওয়াত করে। দাওয়াতের একদিনের রান্নার দায়িত্ব পড়ে রানীর উপর আর একদিনের রান্নার দায়িত্ব পড়ে কাজল রেখার উপর। কিন্তু দেখা যায় রানী এখানে রান্না করেছে নিচু বংশে যেসব খাবার খাওয়া হয় সেগুলো, যার কারণে সুচ রাজা তার বন্ধুর সামনে অনেক বেশি অপমানিত হয়। কিন্তু দেখা যায় পরদিন কাজল রেখা রান্না করেছে মাছ, মাংস এবং যত ধরনের উচ্চ বংশীয় খাবার রয়েছে সেগুলো। এরপর আরও একটা পরীক্ষা নেই, সেটা হলো আলপনার পরীক্ষা। দুজনকে আলপনা আঁকতে দিলে রানী আলপনা আঁকে কাকের টিং বগার টিং, আর কাজল রেখা আঁকে অনেক সুন্দর আলপনা, যেখান থেকে চোখ সরানোই দায় ছিল। রাজা, মন্ত্রী এবং সবাই বুঝতে পারে যে উচ্চ বংশের কোনো মেয়ে না হলে কাজল রেখার এসব কিছু জানার কথা না। সুচ রাজার বন্ধু সোনাদর এখানে কাজল রেখার গুণ, রূপ সবকিছু দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। সে মনে মনে ধরে নেই যে সে কাজল রেখাকেই বিয়ে করবে এবং তার সঙ্গে করে তার রাজ্যে নিয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে যাওয়ার রাস্তা সে খুঁজে পাচ্ছে না। তখন উপায় না পেয়ে সে রানীর সাথে ছল্লা পরামর্শ করা শুরু করে। রানীও এখানে সুচ রাজার কাজল রেখার প্রতি মুগ্ধ হওয়ার বিষয়টা সহ্য করতে না পেরে সোনাদরের সাথে হাত মিলিয়ে নেয় এবং তারা দুজন মিলে পরিকল্পনা করে যে কোনোভাবে যদি তারা কাজল রেখাকে রাজার কাছে কলঙ্কিনী প্রমাণ করতে পারে তাহলে রাজা নিজেই কাজল রেখাকে রাজ্য থেকে বের করে দিবে। তখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী একদিন রাতে সোনাদর কাজল রেখার রুমে গিয়ে পায়ে সিঁদুর মেখে এমন ছাপ বসিয়ে দেয় যেন বাইরে থেকে দেখে মনে হয় কেউ একজন রাতের বেলা কাজল রেখার ঘর থেকে বেরিয়েছে। পরদিন সকালে রাজা যখন কাজল রেখার ঘরে অন্য পুরুষের পায়ের ছাপ দেখলো তখন সে নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না। তখন সে কাজল রেখাকে ডেকে রাতে তার ঘরে কে এসেছিল। কাজল রেখা কাঁদতে কাঁদতে বলে, আমি রুমে একা ঘুমিয়ে পড়ি, তাহলে আমার জানার কথা না যে রাতের বেলা আমার ঘরে কে এসেছে। তখন রাজা সুখ পাখিকে এনে তাকে জিজ্ঞেস করে রাতে কাজল রেখার ঘরে কে গিয়েছিল। সুখ পাখি বলে সে তখন ঘুমিয়ে গিয়েছিল, তাই সে জানে না কাজল রেখার ঘরে রাতে কে ঢুকেছিল।
সুখ পাখি বলে, রাজা যদি মনে করে যে কাজল রেখা কলঙ্কিনী তাহলে যেন তাকে শাস্তি দেয়। তখন রাজা কাজল রেখাকে ভুল বুঝে তাকে কলঙ্কিনী মনে করে শাস্তি দেয় এবং সোনাদরকে বলে তাকে যেন সমুদ্রের একটা দ্বীপে গিয়ে রেখে আসে। আর এমনটাই চাচ্ছিল সোনাদর। রাজার কথা অনুযায়ী সোনাদর কাজল রেখাকে জাহাজে করে নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে সোনাদর কাজল রেখাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কাজল রেখা বলে সে আগে থেকে মনে প্রাণে নিজেকে আরেকজনের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাই সে সোনাদরকে বিয়ে করতে পারবে না। কিন্তু সোনাদর তাকে জোর জবরদস্তি করতে চাইলে কাজল রেখা আত্মরক্ষার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সোনাদর সহ জাহাজের অন্যান্য মানুষেরা কাজল রেখাকে আবার সমুদ্র থেকে তুলে আনে। এবার সোনাদর কাজল রেখাকে হাতে পায়ে বেড়ি বেঁধে আটকে রাখে। তখন কাজল রেখা কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সে যদি সতী হয় এই জাহাজ যেন দ্বীপে আটকা পড়ে। তখন অলৌকিকভাবে জাহাজটি একটা দ্বীপে আটকা পড়ে যায়। তখন জাহাজের অন্যান্য বণিকেরা সোনাদরকে দোষারোপ করতে থাকে এবং বলে যে এই মেয়েকে আনার পর থেকে তাদের জাহাজে বিপদ নেমে আসছে, তাই তারা কাজল রেখাকে এখানেই নামিয়ে দিবে। তখন তারা কাজল রেখাকে সেই দ্বীপে রেখেই আবার সমুদ্রযাত্রা শুরু করে দেয়। অন্যদিকে ঘটে গেল আরেক ঘটনা। মেয়ের অপেক্ষায় থাকতে থাকতে মেয়ের জন্য কান্না করতে করতে একদিন ধনেশ্বর মারা যায়। তখন কাজল রেখার ছোট ভাই রত্নেশ্বর দেশভ্রমণে বেরিয়ে পড়ে। রত্নেশ্বর যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন অলৌকিকভাবে সেই দ্বীপে এসে তার জাহাজও আটকা পড়ে। তখন সেখানে সে কাজল রেখাকে পড়ে থাকতে দেখে রত্নেশ্বর তার রূপের প্রেমে পড়ে যায়। কাজল রেখাকে যখন ধনেশ্বর বনবাসে দিয়ে আসছিল তখন রত্নেশ্বরের বয়স ছিল 4 বছর, তাই সে তার নিজের আপন বোনকে চিনতে পারেনি, যার কারণে সে তার রূপের প্রেমে পড়ে যায়। কাজল রেখার জ্ঞান ফিরলেও তার ভাইকে সে চিনতে পারে না, কারণ সে শেষবার যখন রত্নেশ্বরকে দেখেছিল সে তখন অনেক ছোট ছিল। এখানে তারা কেউ কাউকে চিনতে পারছিল না। পরে রত্নেশ্বর কাজল রেখাকে তার তরিতে উঠিয়ে নেয়। রত্নেশ্বর এখানে ইনিয়ে বিনিয়ে তার মনের কথা কাজল রেখাকে বলতে চায়। এরপর কাজল রেখাকে রত্নেশ্বর নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর কাজল রেখা বুঝতে পারে যে রত্নেশ্বর আসলে তার সেই ছোট্ট ভাই, কিন্তু এখানে সে তার ভাইকে নিজের পরিচয় দিতে পারে না, কারণ তার নিজের মুখে আত্মপরিচয় দেওয়া বারণ। আর তার নিজের ভাই তাকে বিয়ে করতে চাচ্ছে। সে যদি আত্মপরিচয় দিয়ে দেয় তাহলে সুস্রাজা তার প্রাণ হারাবে। একে তো এমন জটিল পরিস্থিতি, তার উপর সে বাড়িতে আসার পর জানতে পারে তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। সব মিলিয়ে কাজল রেখার জীবনের পরবর্তী 3 মাস অনেক দুঃখে কষ্টে কাটে। 3 মাস পর রত্নেশ্বর আবার কাজল রেখাকে বিয়ের প্রস্তাব দেয়। কাজল রেখা তখন রত্নেশ্বরকে বলে, তুমি আমার বাবা মার পরিচয়, আমার সম্পর্কে কোনো কিছু না জেনে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ? তখন রত্নেশ্বর তাকে তার পরিচয় জানতে চাইলে কাজল রেখা বলে, আমি আমার পরিচয় দিতে পারবো না। আমার পরিচয় দিতে হলে লাগবে ধর্মমতী সুখ পাখি, আর সেই ধর্মমতী সুখ পাখি আছে সুস্রাজার রাজ্যে। এই কথা শুনে সুস্রাজ্যের রাজ্যে তার লোক পাঠায় ধর্মমতী সুখ পাখিকে আনার জন্য। এদিকে সুস্রাজাও কাজল রেখাকে নির্বাসনে পাঠানোর পর কেমন যেন মনমরা হয়ে থাকত। একদিন তার কাছে তার বন্ধু সোনাদর একটি চিঠি লিখে এবং তাকে ওই চিঠির মাধ্যমে জানায় যে সে কিভাবে নকল রানীর সাথে মিলে কাজল রেখাকে কলঙ্কিনী বানিয়েছে, আর এসব কিছুতে নকল রানী তাকে সাহায্য করেছিল। কাজল রেখা একদম নিষ্পাপ, তার ঘরে সেই রাতে কেউ যায়নি। সবকিছু জানার পর সুস্রাজা রেগে সোনাধরের কাছে গিয়ে তাকে আঘাত করে বসে। তারপর আবার সোনাধরকে নিয়ে সেই দ্বীপে যায় যেখানে সে কাজল রেখাকে রেখে এসেছিল। কিন্তু কাজল রেখাকে রত্নেশ্বর তার সাথে করে নিয়ে যাওয়ার কারণে তাকে সেখানে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কাজল রেখাকে না পেয়ে সুস্রাজা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাগলের মতো ঘুরে বেড়াতে শুরু করে। কাজল রেখাকে না পেয়ে তার পাগল প্রায় অবস্থা। এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে রত্নেশ্বরের রাজ্যে এসে পৌঁছায়। অন্যদিকে রত্নেশ্বর যে বেদিনীকে ধর্মমতী সুখ পাখি আনতে পাঠিয়েছিল সে সুস্রাজার রাজ্যে গিয়ে নকল রানীর কাছে সে ধর্মমতী সুখ পাখি টাকার বিনিময়ে কিনতে চায়। যেহেতু সেই সুখ পাখি কাজল রেখার অনেক পছন্দ ছিল, সেই হিংসা থেকে আর টাকার লোভে পড়ে সেই সুখ পাখিটি বেদেনীর কাছে বিক্রি করে দেয় নকল রানী। বেদেনী সেই সুখ পাখিকে নিয়ে রত্নেশ্বরের রাজ্যে ফিরে আসে। পুরো রাজ্যে রত্নেশ্বর প্রচার করে যে সে সমুদ্র থেকে অপরূপ সুন্দরী মেয়েকে নিয়ে এসেছে, যাকে সে আজকেই বিবাহ করবে, এবং গ্রামের সবাইকে রত্নেশ্বরের বাড়িতে যেতে বলে। সকলে এমন সংবাদ শুনে রত্নেশ্বরের বাড়িতে যেতে শুরু করে। সুস্রাজাও যেহেতু সেই রাজ্যেই ছিল তাই সেও এমন সংবাদ শুনে সেখানে যেতে শুরু করে। সে বুঝতে পেরেছিল সমুদ্র থেকে তুলে আনা অপরূপ সুন্দরী তার কাজল রেখা।
এদিকে কাজল রেখাকে রত্নেশ্বরের বধূ হিসেবে নানান গহনা দিয়ে সাজানো হচ্ছিল, কিন্তু সে কোনো কিছুই মুখ ফুটে বলতে পারছিল না। এরপর রত্নেশ্বর সকলের মাঝে ধর্মমতী সুখ পাখিকে উপস্থিত করে এবং কাজল রেখার আসল পরিচয় জানতে চায়। তখন ধর্মমতী সুখ পাখি একে একে সব ঘটনা খুলে বলতে শুরু করে যে এই কাজল রেখা আসলে কে। সুচরাজার প্রাণ নকল রানী নয়, কাজল রেখা বাঁচিয়েছিল। এভাবে 12 বছর পর কাজল রেখার আসল পরিচয় সুচরাজা জানতে পারে এবং রত্নেশ্বর বুঝতে পারে যে এই কাজল রেখা তার আপন বোন। নিজের বোনকে বিয়ে করতে চাওয়ার কারণে সে অনেক বেশি লজ্জিত হয়ে পড়ে, কিন্তু সে এটা জেনেও খুব খুশি হয় যে এই পৃথিবীতে তার একজন হলেও আপনজন আছে। এরপর ধুমধাম করে সুচরাজা আর কাজল রেখার বিয়ে সম্পন্ন করা হয়। এতক্ষণে রাজা কঙ্কন দাসীর আসল সত্য জেনে গিয়েছে, তাই কাজল রেখাকে নিয়ে রাজ্যে ফেরার পরে রাজা তার ঘরের পিছনে একটা গর্ত তৈরি করে। সেটা দেখে কঙ্কন দাসী এটা করার কারণ জানতে চাইলে রাজা বলে, আমাদের উপরে পাশের দেশের রাজা হামলা করবে, তাই আমাদের যাবতীয় সম্পত্তি আমরা এখানে লুকিয়ে রাখবো। তখন নকল রানী নিজের সব গয়নাগাটি নিয়ে সবার আগে সেই গর্তে ঢুকে পড়ে। তখন রাজা নকল রানীকে তার কৃতকর্মের শাস্তি হিসেবে সেখানে মাটি চাপা দিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু কাজল রেখা রাজাকে তা করতে দেয় না। তখন কাজল রেখার কথা মতো রাজা নকল রানীকে আর মারে না, বরং তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘ 12 বছর পর কাজল রেখা নিজের ভাগ্য ফেরাতে পেরেছে। এরপর রাজা আর রানী দুজনেই সুখে শান্তিতে বসবাস শুরু করে আর মুভিটি এখানেই শেষ হয়। আসলে মুভির গল্পে কঙ্কন দাসীকে ক্ষমা করে দেওয়া হলেও উপন্যাসে কঙ্কন দাসীকে মাটি চাপা দিয়ে মেরে ফেলে রাজা। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় শর্টকাট ব্যবহার করে কোনো কিছু উন্নতি করা সম্ভব হয় না। কাজল রেখার বাবা শর্টকাট নিয়ে জাদু করে আংটি ব্যবহার করে 12 বছরের সমান লাভ 1 বছরে আয় করলেও নিজের মেয়ের কপালে নিয়ে এসেছে 12 বছরের দুর্গতি। শর্টকাটে একদিকে লাভ হলেও অন্যদিকে ঠিকই আমাদের ক্ষতি করে বসে। তাই জীবনে সবসময় পরিশ্রম করে নিজেকে সফল করার চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।